হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত অর্পণ অনলাইন স্কুলে। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 7 এর বাংলা সেকেন্ড পেপারের আমাদের পার্ট 2। অর্থাৎ আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল আমাদের ব্যাকরণের ভাষা সম্পর্কিত। তো ভাষা সম্পর্কে অর্থাৎ আমাদের ক্লাস 7 এর যে প্রথম ব্যাকরণটা সেটা হলো ভাষা। তো সেটা ফার্স্ট পার্টটা আমি দেখিয়েছি। যারা যারা ফার্স্ট পার্টটা এখনো দেখোনি তারা সেটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আমি সেকেন্ড পার্টটা আজকে দেখাচ্ছি। আজকে সেকেন্ড পার্টে আমি শেষ করে দেব পুরো ভাষার চ্যাপ্টারটা। তো চলো আজকে আমরা দেখে নিই বাংলা সেকেন্ড পেপারে আমাদের ওই সেকেন্ড পার্টটা আমরা চলো করি। তো চলে আসছি আমাদের আমাদের আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম আগের ক্লাসে দেখিয়েছিলাম যে সাধু ভাষার প্রমাণ্য সংজ্ঞার্থ এর আগে যতটুক ছিল ততটুক। চলো করি। আর সবাই হাতে পেন্সিল বা কলম যেটা ইচ্ছে নিয়ে নাও, কারণ আমি ইম্পর্টেন্ট লাইন বলবো সেটা তোমরা অবশ্যই দাগাবে। তো দেখো আমাদের এখানে বলেছে যে সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাঙ্গালা ভাষাকে সাধু ভাষা বলে। অর্থাৎ এটা আমাদের বলেছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপর বলেছে বাংলা ভাষা সংস্কৃত শব্দ তৎসম শব্দ বাংলা ভাষা, দেখো বলছে শব্দ সম্পদ ক্রিয়া আর সর্বনাম পদের পূর্ণরূপ। অর্থাৎ আমাদের সাধু ভাষার ক্ষেত্রে কি হবে, ক্রিয়া আর সর্বনাম পদের পূর্ণরূপ হবে আমাদের সাধু ভাষা, সংক্ষিপ্ত রূপ হবে চলিত ভাষা। এটা আমরা পরবর্তীতে পড়বো। এটা একটু দাগাও। তারপর ব্যাকরণ সিদ্ধ উপাদান ব্যবহার করিয়া ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালীর অনুসরণে পরিকল্পিত যে নতুন সার্বজনীন গদ্য রীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয় তাহাকে বাংলা সাধু ভাষা বলে। ডক্টর মোহাম্মদ এনামুল হক। এটা যদি আমরা একটু ক্লু আকারে মনে রাখি তাহলে হবে, এটা আমাদের এমসিকিউতে আসবে না সেরকম। তাও তোমরা একটু ক্লু হিসেবে মনে রাখতে পারো, যেহেতু এটা আমাদের জানা উচিত সেজন্য তোমরা মনে রাখতে পারো। তারপরে দেখো আমাদের বলছে যে কোনো চলিত ভাষা সম্পর্কে এবার আমরা পড়বো। বলছে যে কোনো একটি প্রধান ভাষার আওতাভুক্ত সমগ্র ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কথ্য রূপ বা মৌখিক ভাষা ব্যবহৃত হয়। এখন আমি বলি মৌখিক বা কথ্য রূপের যে ভাষাটা কি। এখন আমরা একটা জিনিস বলি, দেখো আমরা যখন লিখি ওই সময় আমরা কি একেবারে শুদ্ধ ভাষা লেখার চেষ্টা করি, তাই না? মানে একদম আমাদের ভাষার প্রত্যেকটা নিয়ম আমরা মেনটেন করে লিখি, এবং যেটা ভদ্র এবং সমাজে সেটা সবার কাছে বলতে পারো অ্যাকসেপ্টেড, সেরকম ভাষায় আমরা লিখি। কিন্তু মুখের ভাষা আমরা কিন্তু অনেক সময় অন্যভাবে বলি। যেমন ধরো আমি বললাম যে অনেকে আবার আঞ্চলিক ভাষাও কিন্তু ইউজ করে, কিন্তু আমরা আঞ্চলিক ভাষাটা কিন্তু আবার খাতায় ইউজ করতে পারি না। ধরো আমরা কোনো লেটার দিতে হলে, কোনো চিঠি মানুষকে দিতে হলে, বা অফিসিয়াল কোনো কাজ বা আমাদের পরীক্ষার সময় আমরা কিন্তু এভাবে দিতে পারি না। সে সময় আমাদেরকে চলিত ভাষায় মার্জিত রূপভাবে আমাদের লিখতে হয়। সেটা বলছে যে কতরূপ বা মৌখিক ভাষা ব্যবহৃত হয়, মানে এক 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 অঞ্চলে আওতাভুক্ত এলাকায় এক এক রকম মৌখিক ভাষা উচ্চারিত হতে পারে। মুখের ভাষাকে লিখিত ভাষা ব্যবহার করার উদ্দেশ্যে চলিত ভাষার প্রচলন হয়। তখন কি করে, মুখের ভাষাকে লিখিত ভাষায় রূপ দেওয়ার জন্য তারা কি করে, চলিত ভাষা প্রচলন করে। তবে সবার মুখের ভাষায় চলিত ভাষা নয়, কারণ মুখের ভাষা অঞ্চল ভেদে পরিবর্তন হয়। অঞ্চল ভেদে আমাদের মুখের ভাষার পরিবর্তন হয়। তাই নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট এলাকায় শিক্ষিত ও শিষ্টজনের মৌখিক ভাষাকে চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ বলছে নির্দিষ্ট এলাকার শিক্ষিত এবং শিষ্টজনের ভাষাকে মান এবং চলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যেহেতু এটা ভদ্র সমাজের ক্ষেত্রে অ্যাকসেপ্টেড সেজন্য। তারপর উল্লেখ্য, এটা আমাদের মনে রাখতে হবে যে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকা এবং হচ্ছে কলকাতা, এই দুটা আমাদের একটু মনে রাখতে হবে। ভদ্র ও শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষাকে অল্প বিস্তর পরিমার্জিত করে একটি সর্বজনবোধ্য আদর্শ কথ্য ভাষা গড়ে তোলা হয়। এটাই হলো বাংলা ভাষা আদর্শ চলিত ভাষা। তারপর বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ এই আদর্শ ভাষাতে পারস্পরিক ভাবের আদান প্রদান করে থাকে।
চলিত ভাষা বর্তমানে একাধারে লেখার ভাষা ও মুখের ভাষা। এই লাইনটা আমাদের ইম্পর্টেন্ট। লাস্ট লাইনটা একটু দাগাতে হবে আমাদের। এই যে আমাদের লাস্ট লাইন, এটা আমাদের আসে মানে কোন ভাষাটা একাধারে লিখিত ও মুখের ভাষা, সেটা হচ্ছে চলিত ভাষা। এটা মনে রাখতে হবে। আর যেগুলো দাগালাম তোমরা দাগিয়ে নিও, তোমাদের উপকার হবে। দেখো আমি এখন দিচ্ছি এই যে লেখার ভাষা। ও বাংলাদেশে এখানে তো লাইন আছে, এই যে পাইছি। চলিত ভাষায় প্রামাণ্য সংজ্ঞার্থ। এখন আমরা এটা পড়বো। বলছে দেখো দক্ষিণ পশ্চিমবঙ্গে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানের ভদ্র, সেই লাইনটা কিন্তু আবার বলতেছে শিক্ষিত সমাজে ব্যবহৃত মৌখিক ভাষা সমগ্র বাংলাদেশের শিক্ষিত সমাজ কর্তৃক শ্রেষ্ঠ মৌখিক ভাষা বলে গৃহীত হয়। আমি যেটা বললাম যে তাদের শিক্ষিত হওয়ার কারণে এবং তাদের মার্জিত পরিমার্জিত হওয়ার কারণে সেটাকে মানে সকলের কাছে একসেপ্টেবল বলে সে ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। তারপর দেখো এই মৌখিক ভাষাকে বিশেষভাবে চলিত ভাষাও বলা হয়। তো যেটা আমি বললাম এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, ওই যে 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 জায়গায় আর কি, যে যে জায়গায় উচ্চারণ হয় আর কি, এই যে দক্ষিণ পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর তীরবর্তী, আর হচ্ছে কলকাতা তো আমাদের পরের পেজে আগের পেজে ছিল। তো তারপর দেখো এখানে বলছে যে এগুলো না আমাদের কয়েকবার রিডিং করলেই হবে, এগুলো এমসিকিউ তো ওরকম আসে না, তোমরা জানার জন্য পড়তে পারো। তারপর দেখো তদ্ভব শব্দ সংকুচিত ক্রিয়া রসীকৃত সর্বনাম পদ এবং লেখকের মনোভাব অনুসারে পদবিন্যাস প্রণালী ব্যবহার সহজে স্বচ্ছন্দ চটুল, এটা বারবার আসে, প্লিজ প্লিজ তোমরা একটু ভালো করে পড়ো যে চলিত ভাষার আমাদের বৈশিষ্ট্য কি, স্বচ্ছন্দ, চটুল আর সার্বজনীন, এটা আমাদের বারবার আসে, এটা আমাদের পড়তে হবে। আর এই যে আবার বলছি যে কলিকাতা ও ভাগীরথী তীরবর্তী অঞ্চল, মানে এটা বারবার আসতেছে এখানে। মুখের ভাষার আদলে গড়িয়ে উঠিয়াছে তাহার নাম চলিত ভাষা, এটা কে বলেছে, ডক্টর মোহাম্মদ এনামুল হক। তারপর দেখো বলেছে মূলত যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে। এটাও প্লিজ একটু মনে রাখতে হবে কি, আমাদের ক্রিয়াপদ আর সর্বনাম পদ, অর্থাৎ আমাদের ক্রিয়াপদ কিন্তু তোমরা যারা যারা মনে নেই যে ক্রিয়াপদটা কি আর সর্বনাম পদই বা কি, আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। ক্রিয়াপদ হচ্ছে আমরা ইংরেজিতে যাকে ভার্ব বলি সেটা হচ্ছে ক্রিয়াপদ, আর সর্বনাম পদ কি, প্রোনাউন। প্রোনাউন কোনটা, যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয় সেটা প্রোনাউন, আর ক্রিয়াপদ যেটা বললাম ভার্ব। হ্যাঁ সেটাই, মানে ধরো করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, এগুলো হলো কাজ, আর কাজ হলো ক্রিয়া। সর্বনাম হচ্ছে সে, সে, তারপরে তার, আমার, এগুলো। এটা চলিত ভাষা, যেমন তারা খেলছে, ওরা ঘুমিয়ে রয়েছে, তার মানে আমাদের ক্রিয়াপদের সর্বনাম পদের সংক্ষিপ্ত ব্যবহার কিসে হয়, সেটা হয় চলিত ভাষায়। তারপর প্রধানত ক্রিয়াপদ ও সর্বনাম পদের পার্থক্য বিবেচনা করে সাধু ভাষা চলিত ভাষায় নিরূপণ করা হয়। অর্থাৎ সাধু ও চলিত ভাষার পার্থক্যটা আমরা কোথা থেকে বুঝতে পারি, যেটাতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সেটা হয় চলিত, আর যেটা পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় সেটা হয় আমাদের সাধু ভাষা। তো দেখো উদাহরণস্বরূপ বলা যায় তাহারা পড়িতেছে বাক্যতে কয়টি পদ আছে, আমরা জানি বাক্যে প্রতিটি শব্দকে এক একটি পদ বলে, তাহলে এখানে একটা এখানে একটা, সুতরাং দুইটা পদ। তো তাহারা সর্বনাম পদ, মানে তাহারা, এটা তো আমি বললাম নামের পরিবর্তে তাহারা ব্যবহৃত হয়েছে, তার মানে এটা সর্বনাম, আর পরিতেছে কাজ বোঝাচ্ছে সেজন্য এটা ক্রিয়াপদ। তো সাধু ভাষায় উল্লেখিত পদগুলিতে সর্বনাম পদ ও ক্রিয়াপদ পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে। এবার বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তর করলে তার রূপ দাঁড়াবে তারা পড়ছে, এক্ষেত্রে বাক্যটিতে তারা সর্বনাম, পড়ছে ক্রিয়াপদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়েছে। আর এখানে মানে একটু উদাহরণ দিল যে সাধু ভাষা আর চলিত ভাষার আমাদের যে ক্রিয়াপদের ব্যবহারের কয়েকটা উদাহরণ দিয়েছে যে এগুলো কি কি হতে পারে। চলো এগুলো পড়ি এখন। সাধু ভাষা চলিত ভাষা কতিপয় রূপগুলো আমরা দেখব। প্রথমে আমি একটু বলে দিই, এখানে যে কবি, করিব, পড়িব, লিখিব, এগুলো কিন্তু সবই সর্বনাম না, এগুলো হলো কাজ বোঝাচ্ছে, যেহেতু সেটা হচ্ছে ক্রিয়াপদের। আমাদের এদিকে যেটা সেটা হচ্ছে ক্রিয়াপদের
পূর্ণাঙ্গ রূপ, আর এখানে হচ্ছে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হচ্ছে। দেখো তাহলে, করিব, করব, পড়িব, পড়ব, লিখিব, লিখব, এটা সাধু ভাষা, এটা চলিত ভাষা। এখানে এরকমই কয়েকটা ওয়ার্ড আছে, তোমরা পড়ে নিতে পারো এগুলি। আর এই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই পড়বে। এখানে এই পর্যন্ত না তোমরা প্রায় পারবা। তোমরা দেখো, তোমরা এরকম করে হাত দিয়ে রেখে যদি এই পাশের গুলো প্রশ্ন অনুযায়ী পড়ো, তোমরা পারবা। তোমাদের এইখানে লাস্টের দিকে যে একটু প্রবলেম হবে, এই যে ইহাদের, ইহারা মানে এরা, যেমন উহারা ওরা, উহা ও, ইহা এ, তো এগুলো একটু প্রবলেম হবে। তোমরা এগুলো একবার চোখ বুলিয়ে নিও, তাহলে হবে। তো চলো পরেরটাতে চলে যাই। এই যে এগুলো এগুলো একটু প্রবলেম হবে, এগুলো তোমরা একটু দেখে নাও। এবার আমরা পড়ি, চলো সাধু ভাষা ও চলিত ভাষার বৈশিষ্ট্য পড়ব। এখানে একটা মজার বিষয় কি, যে এই পৃষ্ঠা যা যা আছে, পরের পৃষ্ঠায় পার্থক্য তো প্রায় সেম জিনিস। চলো দেখি সাধু ভাষার বৈশিষ্ট্য। সাধু ভাষার বৈশিষ্ট্যর ক্ষেত্রে এখানে আমাদের যেটা বললাম, ক্রিয়াপদ আমাদের এখানে বই দেখার দরকার নেই। আমরা জানি ক্রিয়াপদ আর সর্বনাম পদের আমাদের কি হয়, পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়, আর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হবে আমাদের চলিত ভাষায়। তো তাহলে দেখো, প্রথমে যেহেতু বলছে ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, সর্বনামের পূর্ণাঙ্গ, তারপর অনুসর্গের রূপ পূর্ণাঙ্গ, পূর্ণরূপ ব্যবহৃত হয় অনুসর্গের। আর এখানে যে কয়েকটা উদাহরণ আছে সেগুলো তোমাদের পড়ে নিতে হবে, এগুলো এমসিকিউ আকারে আসতেও পারে। তারপর সাধু ভাষার তৎসম শব্দের ব্যবহার বেশি। এখন একটা জিনিস, তৎসম ব্র্যাকেটে কিন্তু সংস্কৃত লিখে দিয়েছে, মানে সাধু ভাষায় সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, আর তৎসমকে এখানে বলা হচ্ছে সংস্কৃত শব্দ। তো তৎসম মানে হচ্ছে সংস্কৃত শব্দ আর কি, আমরা বলতে পারি। তো হস্ত, মস্ত, ঘৃত, ধৌত, এই চারটা শব্দ আমাদের খুব ইজিলি মনে রাখা উচিত, পারবো আমরা ইনশাল্লাহ। তো দেখো, সাধু ভাষার উচ্চারণ গুরু গম্ভীর। সাধু ভাষার উচ্চারণ কেমন? গুরু গম্ভীর, এটাও মনে রাখতে হবে। তারপর সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণ অনুসারে, মানে আমাদের সাধু ভাষা পুরো ব্যাকরণের নিয়ম অনুসারে চলে, আর এটাকে কোনো পরিবর্তন করা যাবে না। তাই বলেছে যে এর কাঠামো অপরিবর্তনশীল, অর্থাৎ স্ট্রাকচার পরিবর্তন করা যাবে না, আর এটা হচ্ছে ব্যাকরণের নিয়ম মেনে চলে। তারপর দেখো, সাধু ভাষা বক্তৃতা ও নাট্য সংলাপের অনুপযোগী। মানে আমরা ধরো নাটক সংলাপ মানে আলোচনা, তারপর ধরো কোনো অনুষ্ঠান করছি, ওই সময় আমরা সাধু ভাষা বললে মানুষ কি বলবে, আমাদের এটা মানে কেমন দেখায় না। তো ওই জন্য বলছে মানে অনুপযোগী, মানে মিল খায় না, খাপ খায় না। কিন্তু আমরা চলিত ভাষা আমরা যেভাবে কথা বলছি, এটা খুব সুন্দরভাবে আমরা প্রকাশ করছি, মার্জিত রূপে প্রকাশ করছি, পরিমার্জিত, আমরা ভালোভাবে প্রকাশ করতে পারছি, এটা মানানসইও হচ্ছে। তো সেটাই বলছে যে আমাদের নাটকের ক্ষেত্রে, তারপরে বক্তৃতা সংলাপ এগুলোর ক্ষেত্রে অনুপযোগী কোনটা? সাধু ভাষা। এটা আমাদের মনে রাখতে হবে। তো চলো আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, দেখো চলিত ভাষায় ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত, সে বললাম, অর্থাৎ যেটা দেখবা যে সংক্ষিপ্ত মানে পূর্ণাঙ্গ সেটা হচ্ছে সাধু, আর সংক্ষিপ্তকার চলিত ভাষা। তাহলে ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত হলো চলিত, করেছে, করেছি, গিয়েছি, এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। তো চলিত ভাষার সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, চলিত ভাষার অনুসর্গের রূপ এখানে সংক্ষিপ্ত, আর ওখানে ছিল কি পূর্ণাঙ্গ। তারপর দেখো এখানে একটা জিনিস, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি, এইগুলো ব্যবহৃত হয় আমাদের চলিত ভাষায়। হ্যাঁ, এখন আমাদের এই যে শব্দের 5টা প্রকার, মানে আমি বলি তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। তো এর মধ্যে শুধুমাত্র তৎসম সংস্কৃত, মানে তৎসম বা সংস্কৃত আমাদের ব্যবহৃত হয় সাধু ভাষায়, আর বাকি যা যা আছে আমাদের সব ব্যবহৃত চলিত ভাষা। দেখো, চলিত ভাষার উচ্চারণ হালকা ও গতিশীল, এখানে বলছে চলিত ভাষার উচ্চারণ হালকা গতিশীল, আর গুরু গম্ভীর কোনটা? সাধু ভাষা। চলিত ভাষা পরিবর্তনশীল, এখন চলিত ভাষা কিন্তু ব্যাকরণের নিয়ম মানে না, সাধু ভাষা মানে চলিত ভাষা মানে না, সেজন্য এর কাঠামো পরিবর্তনশীল। তারপর দেখো, চলিত ভাষা চটুল, জীবন্ত ও লোকায়ত, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করছি তোমরা যারা দেখছো তারা দাগিয়ে নিচ্ছ, দাগিয়ে নিলে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। এবার আমরা চলো পার্থক্য চলে যাই। পার্থক্য কিন্তু এখানে যা আছে আগের পৃষ্ঠ তাই, শুধুমাত্র এখানে যে সাধু ভাষা মার্জিত, এটা একটা এক্সট্রা লাইন যুক্ত করা।
চলো আমরা আবার দেখাই কি কি মিল আছে। দেখো সাধু ভাষার এখানে এই যে সাধু ভাষার ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, এটা কিন্তু ছিল। আর ওখানেও ছিল যে চলিত ভাষার ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত, তারপর সাধু ভাষার সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ, আর ওখানে ছিল সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত, মানে ক্রিয়াপদ সর্বনাম তো বললাম। সেই আগের মতনই বলছে তৎসম শব্দ এই সেম উদাহরণ। এখানেও বলছে তৎসম অর্ধতৎসম, মানে সরি অর্ধতৎসম দেশি বিদেশি তদ্ভব দিয়ে তৈরি। আর এই যে উদাহরণ সেই সেম সেম উদাহরণ। তারপরে আমাদের সেই অনুসর্গে পুনরূপ সেম, সব সেম, এখানেও অনুসর্গে সংক্ষিপ্ত সেম, এটাও সেম ছিল, এটাও সেম। তো মার্জিতটা খালি এখানে নতুন করে অ্যাড করেছে, আর এটা তো আমরা এখানে দেখলাম সেম। তো আমাদের মনে রাখতে হবে সাধু ভাষা হচ্ছে মার্জিত। এবার চলো আমরা উদাহরণ নমুনাতে চলে যাই। নমুনা এলে আমাদের রিডিং করলে হবে এখানে, মানে এটা আর কি নমুনা দেখাচ্ছে যে সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে পার্থক্যটা কেমন, আর কি আমাদের কথা বলার স্টাইলটা বা স্ট্রাকচারটা কেমন হয়। চলো আমরা রিডিং করে এটা রিডিং করলে হবে। এখানে আমার মনে হয় যে এখানে এমসিকিউর মতো সেরকম কিছু নাই, যে বালকগণের উচিত বাল্যকাল অবধি পরিশ্রম করিতে অভ্যাস করা, তাহা হইলে বড় হইয়া অনায়াসে সকল কর্ম করিয়া পারিবে, স্বয়ং অন্ন বস্ত্রে ক্লেশ পাইবে না, এবং বৃদ্ধ পিতামাতার প্রতিপালন করিতেও পারগ হইবে। যাহা জ্ঞানের কথা তাহা প্রচার হইয়া গেলেই তাহার উদ্দেশ্য সফল হইয়া শেষ হইয়া যায়। মানুষের জ্ঞান সম্বন্ধে নূতন আবিষ্কারের দ্বারা পুরাতন আবিষ্কার আচ্ছন্ন হইয়া যাইতেছে। কাল যাহা পণ্ডিতের অগম্য ছিল, আজ তাহা অর্বাচীন বালকের কাছেও নূতন নহে। তো এটা আমাদের একটু দেখি, সাহিত্যের সামগ্রী, এটা লিখেছে রবীন্দ্রনাথ। আর এটা আমাদের একটা গল্প থেকে নেওয়া, সেটা গদ্য থেকে নেওয়া, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয়। তখন তোমরা তোমার চাইলে তোমরা নমুনা হিসেবে মনে রাখতে পারো। তো চলিত ভাষার নমুনা দেখো, আমাদের মনে হয় এ দেশে লাইব্রেরি সার্থকতা হাসপাতালের চাইতে এই গল্পটা কিন্তু আমাদের ক্লাস 8-এর বাংলা ফার্স্ট পেপারের আমাদের একটা গদ্যে আছে। তোমরা যারা ক্লাস 8-এ পড়বা পরের বছরে তোমরা দেখতে পাবা যে আরে এই গল্পটা তো আমাদের ক্লাস 8-এর বই পড়াতেই আছে। দেখো এটা ক্লাস 8-এর গল্প, প্রমথ চৌধুরী। তো আমাদের মনে হয় এই দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালে চাইতে কিছু কম নয়, এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি। এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, কেউ কেউ আবার হেসে উঠবেন। কিন্তু আমি জানি, আমি রসিকতাও করছি না, যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতে সমরেখা চলে না, সমরেখা চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। তারপর দেখো বৃক্ষের দিকে তাকালে জীবনে তাৎপর্য উপলব্ধি সহজ হয়। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাতে বৃক্ষের কাজে সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতা এমন দৃষ্টান্ত আর নেই। লিখেছেন জীবন ও বৃক্ষ, গল্পর নাম। আর এটা হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী। তো চলো এবার দেখি সাধু ভাষা, সাধু থেকে চলিত ভাষা। এটা আর কি পরিবর্তন দেখাচ্ছে যে আমি একটা সাধু ভাষা নিলাম, এটাকে এখন তুমি চলিত ভাষায় করো। আবার পরবর্তীতে বলে চলিত ভাষায় আমি একটা উদাহরণ নিই, সে তুমি সাধু ভাষায় করো। এটাও তোমরা এভাবে হাত রেখে তোমরা দেখে, তারপরে মানে অ্যান্সার গুলো ঢেকে রেখে তোমরা চেষ্টা করতে পারো, তোমরা পারবা। দেখো এখানে কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমি বলে দিই। যেমন পথে এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইল, এটা কিন্তু নর্মাল। পথে এক যুবকের সঙ্গে তার দেখা হলো। গোফর চুপ করিয়া রইল, এটাও নর্মাল। তারপর পাকা 2 ক্রোশ পথ, এটা আমি জানি, এটা তোমরা যখন অ্যান্সার করতে যাবে তোমরা ভুল করবা। তোমরা বলবা কি যে পাকা 2 ক্রোশ, 2 বলবা 2, এটা কিন্তু 2 না। 2 বলা হয় সাধু ভাষায়, দু বলা হয় চলিত ভাষায়। তার মানে হবে কি পাকা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। তো তারপর দেখো আমি ব্যাপারটি বুঝিয়া আমার বিছানা গুটাইয়া লইয়া তাহাদের স্নান করিয়া দিলাম। এখানে তোমরা যে ভুল করবা সেটা হচ্ছে স্থান দেওয়া। এই স্থানের জায়গায় কিন্তু তোমরা যখন তোমরা ঢেকে ঢেকে অ্যান্সার করবা, তোমরা তখন বলবা কি আমি ব্যাপারটা বুঝে আমার বিছানা গুটিয়ে নিয়ে, বা গুটিয়ে লইয়াও বলতে পারো, কিন্তু লইয়া হবে না, এটা কিন্তু নিয়ে হবে চলিত ভাষায়। তো গুটিয়ে নিয়ে তাদের জায়গা করে দিলাম হবে। তোমরা বলবা কি স্থান, এটা কিন্তু স্থান না, এটা হবে জায়গা। মনে রেখো এই জায়গাটা। তারপরে আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল, এটা সহজ।
এটা একদম সহজ, এটাতে কোনো ঝামেলা নেই। তারপর আসি চরিত্র থেকে সাধু। এখানে চেয়ে দেখি আমাদের রহমতকে দু পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। বলো তো এটা কোন গল্প? এটা কিন্তু আমাদের ক্লাস 7-এর বাংলা ফার্স্ট পেপারের প্রথম গল্প যেটা, সেটা হচ্ছে কাবুলিওয়ালা, সেখান থেকে নেওয়া হচ্ছে। তো দেখো, চেয়ে দেখি আমাদের, আমরা জানি গল্পটা কিন্তু সাধু ভাষায় লেখা। হ্যাঁ, তো চেয়ে দেখি আমাদের রহমতকে দু পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে। তো এখানে কি চাহিয়া দেখি, চেয়ে দেখি এগুলো হচ্ছে চৌদ্দ ভাষা। আর সাধু ভাষা আমরা কিভাবে করলাম? চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই, এই যে দুই আর দূর পাহারা, দেখো দু কিন্তু চলিত ভাষা হচ্ছে আর দুই হচ্ছে সাধু ভাষায়। এটাই আমাদের পার্থক্য। আর এই যে বেঁধে তো বাঁধিয়া, নিয়ে নিয়ে কিন্তু লইয়া, নিয়ে লেখো না আবার, এখানে কিন্তু লইয়া হবে। আর আসিতেছে, তো হাজার বছর ধরে মানুষ এদের দেখছে, হাজার বছর ধরিয়া মানুষ ইহাদের দেখিতেছে। এই যে ইহাদের, এই ইহাদের জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এদের সাধু হচ্ছে ইহাদের। পাশেই কিছু দূরে একটা শালুক দেখতে পায় ওসমান। এই যে পাশেই, পাশেই চলিত ভাষায় পাশেই, এটা কিন্তু সাধু ভাষা, এটা মনে রাখতে হবে। পাশেই কিছু দূরে একটি শালুক দেখিতে পায় ওসমান। বাকি তো সিম্পল, তোমাদের এখানে মনে রাখতে হবে পাশেই, যেহেতু এখানে পাশেই চলিত ভাষায়, সাধু ভাষায় কি বলতে হবে? পাশেই। তারপর আমাদের এই বিরুদ্ধে কি চিরদিন থেকে যাবে? এটা কি আমাদের এই বিরুদ্ধে কি চিরদিনই থাকিয়া যাইবে? এটাও নর্মাল। এই কথা শুনে অনেকে চমকে উঠবেন, এই কথা শুনিয়ে অনেকে চমকিয়া উঠবেন। চমকে কিন্তু না, এটা কি চমকিয়া উঠবে, উঠিবেন, চমকিয়া উঠিবেন। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তো আজকের মতো এখানে, মানে আমি আজকে বাংলা সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টারটা শেষ করে দিলাম, সেটা ছিল ভাষা, অর্থাৎ ভাষা অংশটা আমরা পুরোটা শেষ করে দিলাম। আর এর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আরো স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও যে কোন বিষয়টা বুঝতে পারোনি। আর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখো, যাতে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে তোমরা নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম।